পড়ছেন? আমরা ওই যে এখন বলতেছি যে আমাদের এখন এডুকেশনটা হয়ে গেছে টিচিং লার্নিং প্রসেস। এই শব্দটা আপনি শুনেছেন কিনা? আপনারা এখন ওবিই কারিকুলাম পড়তেছেন না? ওবিই কারিকুলাম, আউটকাম বেসড এডুকেশন, এই সিলেবাসটা ফলো করতেছেন আপনারা? সো লার্নিং বলতে বোঝায় কোনো কিছু শেখা, শিক্ষক, বাংলা হচ্ছে শিক্ষক। টিচিং মানে হচ্ছে শিক্ষক, যে শেখায় সেটা হচ্ছে শিক্ষক খ, আর শিক্ষক মানে হচ্ছে খিও, খিও আর কত জানি না আমরা। সো শিক্ষক মানে কোনো কিছু নিজে বোঝা, নিজে জানা, এটা হলো শিক্ষক। সো লার্নিং, ছোটবেলায় আপনারা শিক্ষার সংজ্ঞা পড়েছেন, শিক্ষা কাকে বলে? তখন আমরা বাংলায় পড়েছেন হয়তো, যে জ্ঞান আহরণ করিলে, এরকম পড়েছেন না, আমাদের আচরণে স্থায়ী পরিবর্তন ঘটে তাহাকে শিক্ষা বলে। পড়েছেন কিনা আমি জানি না, পড়ার কথা অনেকে পড়েছেন মনে হয়। সো লার্নিং মানে হচ্ছে any relatively permanent change in behavior that occurs as a result of experience. মানুষের অভিজ্ঞতার সাথে সাথে মানুষের আচরণে যে পরিবর্তন ঘটে, এই প্রক্রিয়া লার্নিং করে। মানুষ বলে না ঠককে অনেক কিছু শিখছি, লাইফে এই পর্যন্ত আসছে অনেক কিছু শিখে আসছে, অনেক কিছু ঠক্কা পর্যন্ত না, হ্যাঁ ঠককে মানে শেখে। এই যে ঠককে শেখে এটা হলো এক্সপেরিয়েন্স থেকে শেখা, ঠিক আছে? মানুষ শেখে দুই ভাবে, একটা শুনে আর একটা বুঝে। শুনে মানে কি, কারো এক্সপেরিয়েন্স সে শুনে, এরকম এরকম, যেমন আপনার বাবার কাছ থেকে আপনি শুনেছেন, তখন ওরা ঘুম আসতেছে, ব্যাগটা নিচে রাখো, কষ্ট হচ্ছে তো, হ্যাঁ নিচে। সো আপনি বাবার কাছ থেকে শুনেছেন, বড় বড় এক্সপেরিয়েন্স শেয়ার করছে সেটা শুনেছেন, এভাবে আপনি একটা লার্নিং নিলেন, শিখলেন। আরেকটা আপনি ঠকে ঠকে বা আপনি প্র্যাকটিক্যালি শিখছেন, সেটি মানুষের মাথায় বেশি স্থায়ী হয়, যেটা আপনি প্র্যাকটিক্যালি শেখেন। দেখবেন বাচ্চারা কোনো কিছু ধরতে যাচ্ছে, কোনো কিছু নিতে চাচ্ছে, আপনি ওই জায়গায় ঠক দেন, ওর সেকেন্ড এবার ওটা নিবে না। আগুন পারলে বাচ্চারা ধরতে চায় না, আগুন অন্ধকার আগুন দিলে দেখবেন সে ধরতে চায়, আগুন একবার শেখা দেন আরো হাত দিবে না, আগুনে কোনো শিক্ষা হয়ে গেছে যে হাত দিলে এরকম হবে, এবং এটার স্থায়ীভাবে শিখে যাবে। লাইফে কখনোই সে আর আগুনে হাত দিতে চাইবে না, কারণ এটা সে শিখছে। সো শিক্ষা মানে হচ্ছে কোনো কিছু আহরণের ফলে আপনার আচরণে স্থায়ী পরিবর্তন ঘটলো, এটাকে বলে শিক্ষা বা শিক্ষণ। আসেন, আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি, বসেন। এই যে এদিকে এর পিছনে বসেন, কি দার্জন ওনার নাম, ওনার পিছনে বসেন। সো আমরা বলতেছি লার্নিং কাকে বলে? আমরা বলতেছি লার্নিং হচ্ছে আমরা একটা প্রসেস যা আহরণ করলে আপনার আচরণে স্থায়ী পরিবর্তন ঘটে। যেমন আপনার মধ্যে অনেক কোশ্চেন আসতে পারে, তার সাথে পৃথিবীতে এত মানুষ শিখতেছে, আসলে শিখতেছে না, শত কিছু নলেজ গ্যাদার করতেছে, লিখতেছে, পরীক্ষায় শেষ। অ্যাবসলিউটলি তাই। আমরা বলতেছি লার্নিং মিন্স এনি রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট অ্যাকর্স অ্যাজ এ রেজাল্ট অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ প্লিজ না। সো আমরা বলতেছি এই যে মানুষের আচরণে যে রিলেটিভলি যেটা পার্মানেন্ট চেঞ্জ হয়, এটাকে আমরা বলতেছি শিক্ষা বা শিক্ষণ, লার্নিং। সো লার্নিং এর ক্ষেত্রে আমরা বলতেছি 3 steps or 3 components of learning that is involve change. লার্নিং অবশ্যই পরিবর্তন ঘটে। যেমন একটা আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, নেপোলিয়ন বোনাপার্টের একটা বিখ্যাত উক্তি আছে না, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। সো শিক্ষা মিন্স যেটা পরিবর্তন ঘটায়, এমন শিক্ষা না যেটা পরিবর্তন ঘটায় না। সো আপনার ফার্স্ট সেমিস্টার থেকে এই সেমিস্টার চেঞ্জ মানে চিন্তা করে দেখবেন তো শিক্ষা কতদূর হলো আর কতদূর হলো না। সো ফার্স্ট সেমিস্টার থেকে এই পর্যন্ত কি পরিবর্তন হয়েছে এগুলো আমরা জানতে চাই আপনাদের। সো ইনভলভ চেঞ্জ, লার্নিং মিন্স ইনভলভ চেঞ্জ। লার্নিং এ অবশ্যই পরিবর্তন থাকতে হবে, যদি পরিবর্তন না হয় এটা লার্নিং হবে না। নাম্বার 2, এটা বুঝবো কিভাবে? আচ্ছা বলতেছি, ইজ রিলেটিভলি পার্মানেন্ট, এটা সাধারণত স্থায়ী পরিবর্তন ঘটবে। আপনাকে কেউ মোটিভেট করলে আপনি অন টাইম এক ধরনের আচরণ করলেন, এটা লার্নিং না। কোনো একটা পরিবেশের কারণে আপনি এরকম আচরণ করেছেন, এটা লার্নিং না। যেমন আপনি খাইতেছেন, ক্যামেরাম্যান আসলে আপনি অল্প করে খাইতেছেন, এটা লার্নিং, এটা অ্যাক্টিং, রাইট? সো আমরা বলছি লার্নিং মানে রিলেটিভলি পার্মানেন্ট হইতে হবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাকোয়ার্ড থ্রু এক্সপেরিয়েন্স, এটা সাধারণত অভিজ্ঞতার মধ্যে অর্জিত হয়। অভিজ্ঞতা বলতে আপনি কোনো কিছু একটা প্রিভিয়াসলি করেছেন, এটাই অভিজ্ঞতা, পাস্ট এক্সপেরিয়েন্স যেটাকে বলে। আপনি প্রিভিয়াসলি কোনো কিছু একটা করেছেন, এখান থেকে যে জ্ঞান অর্জন করেছেন, এটাকে লার্নিং বলতেছি। সো লার্নিং মিন্স 3 কম্পোনেন্টস। নাম্বার 1, এটা পরিবর্তন ঘটাইতে হবে। নাম্বার 2, এটা সাধারণত পার্মানেন্ট হয়, পার্মানেন্ট বা স্থায়ী, ওয়ান টাইম নয়, এটা সাধারণত স্থায়ী হয়। এন্ড নাম্বার 3 হচ্ছে এটা পাস্ট এক্সপেরিয়েন্স থেকে মানুষ শেখে।
সো আমরা যে পড়তেছি এটা আসলে লার্নিং না, এটা হচ্ছে নলেজ গ্যাদারিং, জ্ঞান আহরণ। লার্নিং কি? লার্নিং হচ্ছে যেটা আপনার আচরণে পরিবর্তন করে, এটা হচ্ছে লার্নিং। মাঝে মাঝে বলেন আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনারা একটা প্রবাদ শুনেছেন কিনা, স্বশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ মাত্র শশী। এই টাইপের একটা আলোচনা ছিল না? সলিমুল্লাহ খানকে জানেন? সলিমুল্লাহ খান নাম শুনছেন? আমি দেখবেন এই টাইপের কথাবার্তা বলে যে সোসাইটিতে অনেক শিক্ষা বাড়তেছে, এটা বাড়তেছে, আর প্রকৃত শিক্ষায় কেউ শিক্ষিত হচ্ছে না। আবার দ্য ম্যাটার। সো আমরা বলতেছি লার্নিং কি? আমরা এগুলো কেন বলতেছি? এগুলো আপনাদের শিক্ষার কথা বলতেছি না, এগুলো আমরা প্রতিষ্ঠানে, আমরা যে প্রতিষ্ঠানে এমপ্লয়ি বা এমপ্লয়ার, সেখানে লার্নিং এর ব্যাপারটা আমরা আলোচনা করতেছি। সেখানে যদি আমরা লার্নিং ঘটাইতে চাই, আমাদের তিনটে কম্পোনেন্ট লাগতেছে। এই লার্নিংটা তাদেরকে অবশ্যই চেঞ্জ করবে, এই লার্নিংটা স্থায়ী হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই লার্নিংটা হবে তার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আসা। ঠিক আছে? ওকে। সো এই লার্নিং এর থিওরিগুলো আমরা দেখব। देयर আর 4 থিওরিজ ইন লার্নিং। আচ্ছা, মানুষ কিভাবে শেখে? মানুষের শেখার যে থিওরিগুলো উদ্ভব হয়েছে, এটা হচ্ছে 4 প্রকার থিওরি আছে। রবিনসের বইতে সম্ভবত 3টা আছে, যাক আমি 4টা এখানে শো করতেছি। 4 থিওরিজ অফ লার্নিং। ভেরি ফার্স্ট ওয়ান ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। নামগুলো একটু জটিল মনে হবে, বাট আমরা एग्जांपल দিয়ে একটু হালকা করে ট্রাই করব। 2 নম্বর সে অপারেন্ট কন্ডিশনিং। 3 নম্বর সে কগনিটিভ লার্নিং, এই শব্দটা হয়তো পরিচিত। 4 নম্বরটা বুঝতেই পারতেছেন নাম থেকে, সোশ্যাল লার্নিং। সো 4টা থিওরি। 1 নম্বরে বলতেছি কন্ডিশনাল লার্নিং, 2 নম্বরে বলতেছি অপারেন্ট কন্ডিশনিং, 3 নম্বরে কগনিটিভ, 4 নম্বরে সোশ্যাল লার্নিং। সো এই 4টা নিয়ে আমরা হয়তো 8-10 মিনিট কথা বলবো। ভেরি ফার্স্ট ওয়ান ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং। বাংলা জিজ্ঞেস করেন না, আমি লজ্জা পাবো। বাংলা কি নাম শব্দ হচ্ছে কি টাইপের মনে হচ্ছে না? ক্লাসিক্যাল কন্ডিশনিং। আচ্ছা, যাই হোক, আইডিয়াটা বলি। A type of conditioning is an individual response to some stimulus that would not ordinarily produce such a response. এটা বাংলা বলা অনেক মুশকিল। আইডিয়াটা শেষ করে ডাইরেক্ট কোশ্চেন করুন, তারপর এক্সাম্পলটা আগে বোঝেন, তাহলে বোঝাটা অনেক ইজি হবে। আমরা বলতেছি মানে সিইও, সিইও এর ফুল মিনিং কি জানো? চিফ এক্সিকিউটিভ অফিসার। When a CEO visits an organization, production charts are updated, individuals put on a good dress, window pans and craned and floors are washed. আমরা বলতেছি যখন একজন সিইও আসে, প্রতিষ্ঠানগুলো একটু সাজানো গোছানো হয়, খাতাপত্রগুলো আপডেট করা হয়, সবাই একটু ভালো ড্রেস পরে আসে যখন সিইও মিট করতে আসবে আমাদের সাথে। এই যে জায়গাটা, এটা মানুষ শিখছে, এইটা যেভাবে শিখছে, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ক্লাসিক্যাল থিওরি হচ্ছে এটা। মানুষের হিউম্যান সাইকোলজি আপনি কাজ করে, তার জন্য বস তার সাথে মিট করে, সে একটু সাজুগুজু করে দেখা করে, খুবই সিম্পল। এই থিওরিটাকে আমরা বলতেছি এভাবে। A type of conditioning, আমরা একটা অবস্থা বা এমন একটা সিচুয়েশন in which an individual responds to some stimulus. একজন ইন্ডিভিজুয়াল কিছু স্টিমুলাস কোনো উদ্দীপনা, এই উদ্দীপনার ভিত্তি করে রেসপন্ড করে, that would not ordinarily produce such a response. সাধারণত এরকম স্টিমুলাস আসার কথা নাই পরিবেশে, বাট ওই যে সিইও আসবে, এই করে সেই কাজগুলো করে থাকে। আমরা বলছি একটা প্রতিষ্ঠানে মানুষ ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মাধ্যমে শেখে। সো এই যে নতুন নিয়োগ পাইলো প্রতিষ্ঠানে, সে শেখে যখন সিইও বা এমডি বা জিএম আসে, তখন এরকম একটা পরিবেশ তৈরি হয়। যখন উনি আগামী মাসে শুনবে যে আগামীতে জিএম আসতেছে বাইরে থেকে দেখা করতে, এ কিন্তু বলতে হবে না যে ভালো শার্ট প্যান্ট পরে আসেন, অটোমেটিক্যালি পরে আসবে। মেয়েদেরকে বলতে হবে না আপনারা সাজগুজি করে আসেন, কিন্তু ওনারা প্রতিদিন সেজে আসে, তারপর ওই দিন একটু বেশি করে সেজে আসবে বা বিউটি পার্লার হয়ে আসবে আসার পর। এই যে লার্নিংটা, এটাকে আমরা বলছি ক্লাসিক্যাল কন্ডিশনিং। আইডিয়াটা বলছি? জি স্যার। এখানে কি লাগছে ওটা বোঝা দরকার না, আমি যেটা বলছি এটা বলছি কিনা। বইয়ের ভাষাটা একটু কঠিন করে লেখা আছে, বাট এক্সাম্পলটা ইজি। সো এই যে লার্নিংটা মানুষ শেখে, এটাকে আমরা বলছি ক্লাসিক্যাল কন্ডিশনিং। নাম্বার 2, অপারেন্ট কন্ডিশনিং। বাংলা আমি জানি না। অপারেন্ট কন্ডিশনিং বলতে বোঝাচ্ছে, আমরা আবার এক্সাম্পলে যাচ্ছি, working hard and getting the promotion will probably cause the person to keep working hard in the future. মানুষ, ওই যে বাংলাটা প্রবাদ আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, তাই না? Failure is the pillar of success, মানে ডিবেটেবল। আমি আগে যেটা বললাম এটাও ডিবেটেবল। যাই হোক, আমরা ওদিকে ডিবেট করতে যাচ্ছি না। পরিশ্রম সৌভাগ্য, এই সময় হার্ড ওয়ার্ক, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। হ্যাঁ, ওকে, let me talk please. আমরা বলছি কোশ্চেনটা আমি শেষ করি, তারপর আমরা কোশ্চেনগুলো শুনবো। আমরা বলতেছি যে মানুষকে যদি আপনি হার্ডওয়ার্ক করে প্রমোশন দেন, তাহলে সে হার্ডওয়ার্ক করতে থাকবে, যত হার্ডওয়ার্ক করবে তত প্রমোশন পাবে। একটা আইডিয়া না?
প্রতিষ্ঠানে হয় না এটা? আপনি যদি হার্ড ওয়ার্কিং করেন, ভালো কাজ করেন, আপনার প্রমোশন হয়, স্যালারি ইনক্রিজ হয়, এই জায়গাটাকে আমরা বলতেছি এর নাম হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। That is a type of conditioning in which desired voluntary behavior leads to a reward or prevents a punishment. আমরা যদি সুন্দর করে বলি, যারা অফিস টাইমে রেগুলার সকালে আসে সন্ধ্যায় যায় বা অফিস টাইম 9টা থেকে 5টা যদি হয় তাই করে, এবং যদি দেখে কাজের চাপ আছে তাকে বলতে হয় সে নিজ থেকে কাজটা শেষ করে যায়, বসের চোখে যদি এটা পড়ে বসকে প্রমোশন দিয়ে দিবে, বেতন ইনক্রিজ করে দিবে। এই যে আইডিয়াটা, এটা করতে সে বাধ্য ছিল না, বাট ভলান্টারিলি সে এটা করেছে, এইটাকে আমরা বলতেছি অপারেন্ট কন্ডিশনিং। আবারও বলি, আগেরটা কিন্তু বলতেছিলাম ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেখানে বলতেছিলাম যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলে সবাই একটা আচরণে পরিবর্তন ঘটায়, যেমন সিইও আসবে তখন অটোমেটিক্যালি এটা হয়, এটাকে আমরা বলতেছি ক্লাসিক্যাল কন্ডিশনিং। এবার এসে বলতেছি অপারেন্ট কন্ডিশনিং। এটা কি? মানুষ পরিশ্রম করলে রিওয়ার্ড পাবে, অথবা মানুষ পরিশ্রম করলে কোনো একটা পানিশমেন্ট থেকে মুক্তি পাবে, তখন সে কাজ করে এবং ভবিষ্যতেও এটা করতে থাকে, এটাকে আমরা বলতেছি অপারেন্ট কন্ডিশনিং। যেমন মনে করেন আপনার কোনো একটা মিস্টেক হয়েছে, আপনার স্যালারি কাটা যাবে, বাট অফিস থেকে বললো আপনি যদি আগামী 10 দিন এই কাজটা করেন তাহলে আপনার স্যালারি কাটা যাবে না, আপনি কিন্তু এই 10 দিন এটা করবেন জেনারেলি, সেটাকে আমরা বলতেছি অপারেন্ট কন্ডিশনিং। আপনি যদি আগামী 6 মাস প্রবেশন পিরিয়ড ঠিকঠাক করতে পারেন কাজটা, তাহলে আপনার চাকরি স্থায়ী করা হবে। আপনি কিন্তু চেষ্টা করবেন এই 6 মাসে এটা অ্যাটেন্ডিভ থাকা, চাকরি স্থায়ী হলে তারপর ডিলিমি করবেন, সেটা পরে। এটা হয় না মর্ষের জবগুলোতে সাধারণত 6 মাস বা 1 বছর প্রবেশন পিরিয়ড থাকে, এটা আমরা বুঝি না প্রবেশন পিরিয়ড মানে চাকরিটা এখন স্থায়ী হয়, তাই না তানভীর? হ্যাঁ, সো এটা হচ্ছে প্রবেশন পিরিয়ড বলে। সো যদি এমনটা হয় যে প্রবেশন পিরিয়ডে আপনি অফিস ঠিকঠাক করলে, কাজ ঠিকঠাক করলে চাকরি স্থায়ী হবে, সাধারণত প্রত্যেকে অ্যাটেন্টিভ থাকে এই বিষয়ে। অথবা যদি আপনি আগামী 1 বছর ঠিকঠাক করেন তাহলে ইনক্রিমেন্ট বোঝেন, রাইট? ইনক্রিমেন্ট হবে, তাহলে আপনি এটা ঠিকঠাক করেন। এই আইডিয়াটা, এটা প্র্যাকটিস হয়, এটাকে আমরা বলতেছি অপারেন্ট কন্ডিশনিং। এটা একটা লার্নিং থিওরি, মানুষ শেখে, এখান থেকে শেখে। দুইটা আলাদা করে গেল, ক্লাসিক্যাল কন্ডিশনিং আর অপারেন্ট কন্ডিশনিং। ওকে, নাম্বার 3 কগনিটিভ লার্নিং থিওরি। কগনিটিভ লার্নিং থিওরির মূল কথা হচ্ছে মানুষ তার মানসিক দক্ষতা কাজে লাগিয়ে শেখে। আপনার যে সিস্টেম পড়ে আসছেন সৃজনশীল, আচ্ছা ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন, এর উদ্ভাবক কে জানো? আরেকদিন দেখে আসবেন, আমাকে বলবেন সৃজনশীল পড়ে আসছেন, এসএসসি ইন্টারমিডিয়েট জানেন না, এটা উদ্ভাবক করছে কি? না না, এটা আমেরিকান একজন শিক্ষাবিদ উদ্ভাবক, দেখে আসবেন নামটা, সব বলে দিলাম আপনাদের। একটু প্লিজ আর কথা বলবো না। তো আমরা বলতেছি কগনিটিভ থিওরি হচ্ছে এই যে মানুষ সৃজনশীলতা, যেটা আমরা বলতেছিলাম, মানুষ তার মানসিক দক্ষতা কাজে লাগিয়ে শেখে, এটাকে আমরা বলতেছি কগনিটিভ থিওরি। A growing number of psychologists stress the role of mental process. They choose to broaden the study of learning theories to include such cognitive process such as thinking, knowing, problem solving, remembering, and forming mental representations. মানুষ তার মানসিক দক্ষতা, তার মেমোরি, তার সাইকোলজিক্যাল মাইন্ড, তার রেশনাল মাইন্ড, এগুলো কাজে লাগিয়ে শেখে। এই লার্নিংকে আমরা বলি কগনিটিভ থিওরি। যেমন মনে করেন আমরা যদি একটা কোডিং সারি, কম্পিটিশন সারি, তাহলে আপনার মেন্টাল ইয়েটা বাড়বে না? আমরা প্রতিষ্ঠানে একটা মনে করেন সমাধান প্রবলেম ছেড়ে দিলাম, যেটা সমাধান করে নিয়ে আসা, তাহলে মানুষ মেন্টালি এটা কাজ করবে এবং এখান থেকে লার্ন করবে। এটাকে আমরা বলতেছি কগনিটিভ থিওরি, মানুষ কিভাবে শেখে, যেটাকে আমরা বলি প্রবলেম সলভিং স্কিল। অনেক জায়গায় দেখবেন লেখা আছে যে প্রবলেম সলভিং স্কিল লাগবে, অনেক জায়গায় দেখবেন লেখা আছে এমন ভাবে মেন্টাল সেটআপ হইতে হবে যেগুলো মুহূর্তে যেগুলো সিদ্ধান্ত নিতে পারতে হবে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকতে হবে। এই যে জায়গাগুলো আসে, এটা হচ্ছে কগনিটিভ থিওরি থেকে। আপনি যদি এটা করতে করতে অভ্যস্ত হন, আপনি দ্রুত এই কাজগুলো করতে পারবেন। কোডিং কম্পিটিশনে ছাড়লাম, মনে করেন এখন একটা প্রবলেম দিয়ে দিলাম, যেমন একটা রিয়েলিটি আপনাদের সামনে দিয়ে দিলাম, বললাম যে এটা সমাধান দেন, তাহলে আপনি কি করবেন? আসলে আপনার এক্সপেরিয়েন্স নিতে বিষয়ে আপনি কি করবেন? আপনার মাথা খাটাবেন, সিম্পল। এটাকে বলে কগনিটিভ লার্নিং, অর্থাৎ আপনার মেন্টাল অ্যাবিলিটি কাজে লাগিয়ে কোনো কিছু সলভ করার ট্রাই করা, এটাকে বলে কগনিটিভ লার্নিং। মানুষ এভাবে শেখে। আপনি যত মাথা কাজে লাগাবেন, মাথা খাটাবেন, তত আপনার যে বলে না ব্রেন খুলবে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো কোনো একটা নির্দিষ্ট ইস্যু আপনার জানা নেই, আপনি বেশি চিন্তা করতে থাকেন, 1 ঘন্টা চিন্তা করেন, যতদূর ভাববেন সলিউশন যত ভালো হবে, 2 ঘন্টা চিন্তা করলে তার চেয়ে বেশি ভালো সলিউশন পাবেন। এটাকে আমরা বলছি কগনিটিভ লার্নিং, মানুষ এভাবে শেখে। Then the theory number 4 is social learning theory.
সোশ্যাল লার্নিং এর নাম থেকে আমরা বুঝতেছি মানুষ সমাজ থেকে শেখে। People can learn through observation and direct experience. Social learning theory is a behavioral approach. The approach basically deals with learning process based on direct observation and the experience. এখানে মেইন কথা মানুষ যেটা আমরা বলতেছি যে প্রত্যেকটা মানুষ শেখে হচ্ছে নিজে পর্যবেক্ষণ করে এবং ডিরেক্টলি নিজে শেখে। যেটা স্যার আমরা প্রথমে যেটা বলতেছিলাম মানুষ দুইভাবে শেখে, সেই যে নিজে ঠকে শেখা এইটা এবং অবজার্ভ করে শেখা। অবজার্ভ করে শেখা মানে আপনি নিজ চোখে কোনো কিছু দেখে শিখছেন। যেমন মনে করেন আপনি শিখছেন আপনার চোখের সামনে ঘটেছে যে ক্লাসমেট যদি রিলেশনশিপে জড়ায় দিন শেষে এটা ফ্রুটফুল হয় না, ভেঙে যায়। আপনি অবজার্ভ করছেন, এটা নিজে হয়তো করেননি বাট অবজার্ভ করছেন আপনার ক্লাসে 5টা 7টা ছুটি দেখছেন এবং একটাও দেখেন লং লাস্টিং হয়। সো আপনি এখান থেকে একটা শিখলেন না, সো এটাকে আমরা বলতেছি অবজারভেশন করে শেখা। ঠিক একইভাবে আপনি এমনটা হয়তো শিখেছেন যে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি শিখছেন যে এরকম হলে এরকম হয়, দেন আপনার মাথায় একটা সেন্টিমেন্ট তৈরি হয় যে এরকম হলে এরকম হয়। এটাকে আমরা বলতেছি ডিরেক্ট অবজারভেশন। সো এই থিওরির নাম হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। মানুষ সোসাইটি থেকে শেখে। সেখানে দুইটা ভাবে আমরা বলতেছি, একটা হচ্ছে ডিরেক্ট অবজারভেশন করে, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স করে। বুঝছি এই পর্যন্ত? জি স্যার। সো আমরা বলার ট্রাই করলাম যে লার্নিং বলতে আমরা কি বুঝি। আমরা বলতেছি লার্নিং মানে মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন ঘটবে এমন কিছু। দেন আমরা বললাম থিওরিজ অফ লার্নিং, 4টা থিওরির কথা বললাম। ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা আমরা বলতেছি ওই যে ক্লাসিক্যাল কথা বলে না, ক্লাসিক্যাল গান, ক্লাসিক্যাল এর শব্দটা শুনছেন তো মনে হয়? ক্লাসিক্যাল মানে সাধারণত মানুষ যেটা তার রিয়েলিটিতে কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হইলে সে একরকম আচরণ করে এবং এটা কন্টিনিউয়াসলি সে করতে থাকে। সো নতুন একজন মানুষ আসছে, সে যদি দেখে তার রিয়েলিটিতে এরকম ঘটলে এরকম করতেছে, সে এটা শিখেছে, পরবর্তী সে নিজেও এরকম করে। নতুন হইলে আপনি বলবেন আমি এটা জানতাম না, বাট সেকেন্ড টাইম আপনাকে আর কিন্তু এটা উদ্যোগ করে বলতে হয় না যে আপনি এমনটা করবেন, আপনি অটোমেটিক্যালি এটা করবেন। যে 2 নম্বর থিওরি আমরা বলতেছিলাম অপারেন্ট কন্ডিশনিং, যেখানে আমরা পড়ার ট্রাই করতেছিলাম সো অপারেন্ট কন্ডিশনিং কি বলতেছিলাম মনে আছে কারণ? অপারেন্ট কন্ডিশনিং কি বলতেছিলাম সেকেন্ডটা? স্যার ওই যে যদি শুরু করে বলে বলে আপনি স্যার হার্ড ওয়ার্কের ইয়েস, অপারেন্ট কন্ডিশন আমরা বলতেছিলাম কেউ যদি হার্ড ওয়ার্কিং করে বা কোনো যদি ভুল করে তাহলে আমরা যদি এর ইনক্রিমেন্ট দিই বা পানিশমেন্ট দিই বা কোনো একটা রিওয়ার্ড দিই তাহলে এই কাজটা সে করতে থাকবে। এই জন্য মানুষ কন্ডিশনের কারণে যে একটু করতে হবে মানে কন্ডিশনিং বলতে একটা কন্ডিশন না, কন্ডিশনিং বলতে আমরা একটা সিচুয়েশন বুঝি, একটা অবস্থা, একটা স্টেট। প্রথমটার মধ্যে ক্লাসিক্যাল কোন ইয়াতে বলবো না না, এটা সেমটা বলছি অপারেন্ট কন্ডিশন। অপারেন্ট কন্ডিশন বলতে আমরা একটা সিচুয়েশন, মানুষকে যখন রিওয়ার্ড দেওয়া হয় অথবা পানিশমেন্ট দেওয়া হয় তখন সে কোনো একটা নির্দিষ্ট কাজ করে অথবা করা থেকে বিরত থাকে। যেমন রিলিজিয়াস বিলিফগুলো আসলে কি রকম, যে মানুষ যদি এটা করে তাহলে এরকম রিওয়ার্ড পাবে, মানুষ যদি এটা না করে তাহলে এই পানিশমেন্ট থেকে বেঁচে থাকবে। এরকম রিলিজিয়াস বিলিফগুলো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সো এটাকে বলে অপারেন্ট কন্ডিশন। আপনার প্রতিষ্ঠানে যদি রুলস থাকে যে আপনি যদি এরকম এরকম মেইনটেইন করেন তাহলে আপনি ইনক্রিমেন্ট পাবেন বা প্রমোশন হবে, আর যদি এটা করেন তাহলে এরকম শাস্তি পেতে হবে, তাহলে মানুষ ওই কাজগুলো করবে এবং এইগুলো থেকে বেঁচে থাকার ট্রাই করবে। এই থিওরিকে আমরা বলতেছি অপারেন্ট কন্ডিশনিং থিওরি। নাম্বার 3 আমরা বলতেছিলাম কগনিটিভ লার্নিং থিওরি। মানুষ মানসিক দক্ষতা কাজে লাগিয়ে শেখে। সো কোনো একটা প্রবলেম আপনার সামনে দিলে আপনি অবশ্যই এটার সমাধান দিবেন। আপনার পড়ে আসছেন আরো ক্রিয়েটিভ, সৃজনশীল প্রশ্ন পড়ে আসছেন, আপনারা জানেন কিভাবে করতে হবে। আচ্ছা যাই হোক, সো মনে করেন আপনার একটা বিষয়ে মোটামুটি একটা আইডিয়া আছে, মোটামুটি আপনি জানেন, আপনার ওই বিষয়ে যদি একটা প্রবলেম দেওয়া হয় তাহলে আপনি কিন্তু একটা সমাধান দিবেন। এটাকে বলে প্রবলেম সলভিং স্কিল, রাইট? আপনারা কেস স্টাডি পড়েন, কেস স্টাডি বিষয়ে আইডিয়া আছে? কেস স্টাডি আইডিয়া আছে স্যার, বাট এত দেখা হয়। আচ্ছা যাই হোক, সিএসসি তে কেস স্টাডি কম না, বিবিএতে এগুলো বেশি হয়। যাই হোক, কেস স্টাডি মানে হচ্ছে আপনার সামনে একটা রিয়েলিটি দেওয়া হবে, এখন এই মুহূর্তে কি করা উচিত আমরা বলতে হবে। তো সেটাকে আমরা বলতেছি কগনিটিভ লার্নিং থিওরি। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোশ্যাল লার্নিং থিওরি। মানুষ ডিরেক্ট অবজারভেশন এবং ডিরেক্ট নিজের অভিজ্ঞতা থেকে মানুষ শেখে, এটাকে আমরা বলতেছি সোশ্যাল লার্নিং থিওরি। এন্ড দ্য লাস্ট কনসেপ্ট ফর টুডে অ্যাবাউট দ্য থিওরিজ অফ লার্নিং, শেপিং বিহেভিয়ার। আমরা যে লার্নিং গুলোর কথা বললাম, এই লার্নিং গুলোর মাধ্যমে মানুষের বিহেভিয়ারকে শেপ দেওয়া যায়। আপনি যেরকম তৈরি করতে চাইবেন সেরকম তৈরি করা যায়। দ্য আইডিয়া ইজ সিস্টেমেটিক্যালি রিইনফোর্সিং। ওয়ার্ডটা মনে রাখেন, আমরা আগামী দিন কথা বলবো রিইনফোর্স নিয়ে। রিইনফোর্স মানে হচ্ছে কাউকে মোটিভেট করা, কাউকে স্টিমুলেট করা, কাউকে কোনো কিছু করতে প্ররোচনা করা, রিইনফোর্স। Systematically reinforcing is successive step that moves an individual closer to the direct response. অর্থাৎ আপনাকে আমি যেমনটা চাচ্ছি আপনার কাছ থেকে, আপনাকে এই বিহেভিয়ারে শেপ দেওয়া যায়। যেমন
যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তারা বিয়ের প্রথম মাসে যেরকম থাকে এক বছর পর চেঞ্জ হয়ে যায়। স্বামীও বোঝে স্ত্রী কি চায়, স্ত্রীও বোঝে স্বামী কি চায়, এরকম দেখবেন দুজনে আচরণের একটা শেপে চলে আসছে। এটিকে বলে শেপিং বিহেভিয়ার। সো প্রতিষ্ঠানে আপনি কাউকে নতুন নিয়োগ দিয়েছেন, এই প্লিজ কথা বলুন, প্রতিষ্ঠানে নতুন নিয়োগ দিয়েছেন, আপনি তার আচরণকে একটা শেপে নিয়ে আসতেছেন, এই আইডিয়াকে আমরা বলি শেপিং বিহেভিয়ার। যে আমাদের প্রতিষ্ঠান রুলস রেগুলেশন এরকম, আপনাকে এখানে জব করতে হলে এই শেপিং বিহেভিয়ারে আচরণ করতে হবে, এটাকে আমরা বলতেছি শেপিং বিহেভিয়ার। এখানে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আমরা বলছি রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড টু সেন্স বিহেভিয়ার। কাউকে যদি বিহেভিয়ার সেন্স করতে হয় কারোর, আপনাদের ফোন আছে? সো আমরা বলছি কারো আচরণ যদি সেন্স করতে হয় তাহলে তাকে রিইনফোর্স করতে হবে। রিইনফোর্স মানে কি আমরা একটু আগে বলছিলাম, মোটিভেট করতে হয়, স্টিমুলেট করতে হয়, কোনো কিছু করতে প্ররোচিত করতে হয়। আমরা আগামী রিইনফোর্স নিয়ে কথা বলবো। সাম রিওয়ার্ডস আর মোর ইফেক্টিভ দ্যান আদার্স। অনেক ধরনের রিওয়ার্ড আছে, আমরা ফাইনাল টার্মে পড়বো মোটিভেশন, তো ওখানে আমরা অনেক রিওয়ার্ড পড়বো। কিছু রিওয়ার্ড আছে মনিটারি রিওয়ার্ড, যেটা দেওয়ার জন্য আপনার টাকা খরচ করতে হয়। কিছু রিওয়ার্ড আছে নন মনিটারি, নন ফাইন্যান্সিয়াল, যেটা দেওয়ার জন্য টাকা খরচ করতে হয়, বাট মানুষকে মোটিভেট করা যায়। যেমন আপনার বস যদি বলে যে তানভীর সাহেব কাজটা খুব ভালো হয়েছে, আপনি খুশি হয়ে যান, বস কিন্তু টাকা খরচ হয়নি, শুধু বলছে, একটু বাহবা দিচ্ছে, নাথিং এলস। আমরা বলি না একটু হ্যান্ডস আপ, আমরা সবাইকে একটু তালি দিই, উদ্দেশ্য কি? তাকে মোটিভেট করা, এর জন্য টাকা খরচ হয় না। সো এরকম রিওয়ার্ড দিয়ে মানুষের আচরণকে চেঞ্জ করা যায়। And the last one is the timing of reinforcement affects learning speed and performance. আমরা কোন টাইমে রিইনফোর্সমেন্ট করতেছি তার উপর ডিপেন্ড করে তার পারফরম্যান্স স্পিড as well as লার্নিং স্পিড। তো এটা কি যে পারমানেন্স মানে কি? কি মানে? ইজ পারমানেন্স মানে কি? পার্মানেন্টলি থেকে পার্মানেন্স, পার্মানেন্টলি চেঞ্জ হয় আমরা যেটা বলতেছি সেটা। Noun for permanent. এই পর্যন্ত বুঝতে পারছি? Yes, sir. ইয়া ভিডিওটা আপ করো।